কি সব হুনি তোর পোলার নামে, কি সব দল বানাইব। পাশের এলাকার সুরুজ হারামখোরের সাথে অসুর ফুসুর আলাপ চালায়। চেয়ারম্যান বাড়ি এ নিয়ে কোথা হয়, খোঁজ কি রাহে। এসব থাইকা দূরে থাকতে কইস। শান্তি বেগম অসহায় চোখে ছেলের দিকে তাকায়। সিনান বিরক্ত হয় ঢের, কাট কাট সুরে বলে, আপনার মাথা হ্যাগের মুন্ডু। দল বানাবো, তবে সেটা স্বেচ্ছাসেবক দল। রাজনৈতিক দলের সাথে কোনো উঠবস নাই। গ্রামের উন্নয়ন আর সাধারণ মানুষের জন্য এই দল। রিজ ভাই নিজে সাহায্যে হাত বাড়াবে। সালাউদ্দিন পুরোপুরি না বুঝলেও আর কথা বলার সাহস করে না। শান্তি বেগম ছেলের হয়ে গোটা কয়েক গুণের কথা গায়, গর্ব করে বলে, গরিবের ঘরে জন্ম নেছি তো কি হয়েছে, আমার পোলা রাজপুত্তুর আমার কাছে, এইটুকু থাইকা এই সংসারে শুধু দিয়াই যাইতেছে, অথচ ওর সাথে কার পোলাপাইন বিয়া কইরা বউ নিয়ে আলাদা খায়, বাপ মায়ের খোঁজ অবধি নেয় না। সালাউদ্দিন বিরক্ত হলেও কিছু বলে না। খাওয়ার মাঝে পা হাতে পকেট থেকে 500 টাকার একটা মলিন নোট বের করে সিনানের ভাতের থালার সামনে রেখে বলে, কাল চেয়ারম্যান আইব বাড়তে, ভালো মন্দ কয়টা খাবার জোগাড় করিস। এই 500-র সাথে কিছু ভইরা বাজার করে আনিস। শান্তি তোর বড় লাল মোরগটা জবাই দিস। শান্তি বেগম ভাবনায় পড়ে হঠাৎ চেয়ারম্যান আসার কারণ। তাদের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করবেন তো। কপালে গাঢ় ভাঁজ পড়ে, তবে টাকাটা পকেটে তুলতে সময় নেয় না। ডোকে ডোকে পানি পান করে বলে, গরিবের বাড়ি হাতির পাড়া, উদ্দেশ্যটা কি? তাদের বাড়ি দুলালি রে দিব নাকি? তাই আমার বিয়ে শাদী করার দেরি আছে আব্বা। তার স্পষ্ট গলা ছেলের দিকে স্মিত হেসে বলে, মাটিতে বৈশা চান্দা ধরার শখ পোলার, সুরের জন্য বিয়ার প্রস্তাব দিছে একখান। সিনান অবাক হয় ঢের। বিয়ের প্রস্তাব নিশ্চয়ই রওশনের জন্য। নিমিষে মেজাজ বিগড়ে যায়। বিকেলের অপমানটা মাথার চার দিয়ে ওঠে। আজ বিকেলের আগে হলেও সে খুশি হতো, কিন্তু এখন খুশি হতে পারল না। বন্ধুবা যে কোনো সম্পর্ক সমানে সমানে হতে হয়, নইলে যে সুখ অনুভব করা যায় না। আকাশ আর পাতালের সম্পর্ক হয় বুঝি। অন্যদিকে শান্তি বেগম বেজায় খুশি, উচ্ছ্বাসিত হয়ে বলেন, কও কি বিয়ের প্রস্তাব কার লগে? খুশি রহনের দরকার নেই। ওই মহির আছে না, আমাদের লগে ঘুরে ফিরে, ওর লগে বিয়া ধরেছে। সালেহ উদ্দিনের কথাই স্নান অবাক হতে নিয়েও হয় না, নিজের উপরই হাসি পায়। কি উটকো ভাবনা তার। সে হেসে বলে, ভালোই তো, পছন্দ হইলে দিয়া দেন। এমনিতেও পাত্রপক্ষ শুধু আসে আর খেয়ে দিয়ে সাবার করে, সেই যে ফেব্রুয়ারি হয় জবাবটাও দেয় না। এটা তো বাড়ির কাছেই, মেয়েও চোখে চোখে থাকবে। সালাউদ্দিন অবাক হয়ে ঢের। এটা কি সত্যি সিনান বলছে? সে অবাক স্বরে শুধালো। সিনান খাবার শেষ করে থালায় হাত ধুয়ে উঠে পড়ে, গামছায় মুখ মুছে বলে, আমি মানা করার কে? আপনার মাইয়া আপনার যা ভালো বুঝেন করেন। আমি এই মধ্যে নাই, আমি এর মধ্যে নাই। কিভাবে বিয়া দিবেন খরচা পাতিরও একটু হদিস করিয়েন। আর মহির তো আপনার লগে ঘরে ফিরে, বাপ মা নাই, একলার সংসার করব। এক নম্বরে ধরিবাজও লুচ্ছাও, কয় টেহা কামাই করে বউ ছল পালাবার পারবো? নেশা পানিও খায়, তার লগে সংসার করতে পারবো সুর? কেন পারবো না? আমার মায়ের সংসার করতেছে না, সুরও পারবো। আপনি কয় টাকা কামান, কয় টাকা দেন সংসারে? নেশা পানি খান না? সিনান সালের গম্ভীর হেই সুর। সালাউদ্দিনের মুখটাই যেন কেউ জামা ঘষে দিল। সেও ছেলের কাছে এভাবে অপমানিত হয়ে বেশ চটে যান। ভাতের তালা ছুঁড়ে ফেলে হনহনিয়ে বাড়ির আঙ্গিনা ছেড়ে বেরিয়ে যায়। শান্তি বেগম আতঙ্কিত হয়ে কন্দনরত দুর্বল গলায় বলে, সিনের আব্বা কই যান এই রাইতের বেলায়? কিন্তু তার গলা শোনায় কেউ অপেক্ষায় নেই। সিনান তার ছেলের স্বরে হেসে বলে, তুই কান্দোস কেন? মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই, খায়ানে জলদি কইরা আমি বিউটিরে ঘরে তুলি। বলে গুনগুন করতে করতে সে গরুর কাছে চলে যায়। শান্তি বেগম আঁচলে মুখ গুজে কাঁদে। কানাসুর ছেলে অব্দি পৌঁছালে আবারও শুরু হবে আরেক কেচ্ছা। মাঝে মাঝে মনে হয় সব ফেলে বনে বাদরে ঘুরতে ফিরতে। শান্তির জীবনে এই
অশান্তির শেষ কোথায়? কপাটের অন্তরালে লুকিয়ে থাকা সুরেলা সরে যায়। শান্ত সুবোধ বালিকা নেয় চৌকিতে উঠে কাঁথার গলা অবধি ঠেকে নেয়। কাঠের জানালার কপাট খুলে দূর অম্বরে জ্যোৎস্না থালা শশধরের পানে তাকায় উদাসীন চোখে। জানালা দিয়ে উকি দেয় এক মুঠো জ্যোৎস্না। কিশোরী হাসি মুখে তাকে বরণ করে নেয় না। সখী জ্যোৎস্নার সাথে রোজকার গল্পের খুনসুটি শোনে না, অভিযোগে সুর তোলে না সুরেলা। তাকে উপেক্ষা করে স্বীয় উদাসীকে বেছে নেয় কিশোরী। সুখী তার ভিংচি কেটে চলে যায় দূরত্ব মেপে। সাথে সাথে কিশোরীর আখি যুগ্ন ভরে ওঠে বিষাদে। শান বাঁধানো পুকুরের ধারে গম্ভীর মুখে দাঁড়িয়ে নওরিজ মাহবুব। শান বাঁধানো পুকুরের ধারে গম্ভীর মুখে দাঁড়িয়ে নওরিজ মাহবুব দুই হাতে বুকে ভাঁজ করে সামনে দণ্ডায়মান ব্যক্তির কথা শুনছে মনোযোগ দিয়ে। আশেপাশে তাকিয়ে দেখে নেয় সবটা। লোকটার সাথে টুকটাক কথা বলতে বলতে হেঁটে যায় সম্মুখে। শূন্য পরিপাটি গোয়াল ঘরে কিছু লোকেরা কাজ করে যাচ্ছে বিরতিহীন। আজ গরু তোলা হবে খামারে, প্রায় 20টা গরু আনা হবে। তাদের রাখার জায়গা খামার জোগান করা হচ্ছে। আর এসবে তদারকি নওরিজ খোদ পর্যবেক্ষণে নেমেছে। নিজের শখের খামার বলে কথা। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গ্রামে আসা হয়েছে, সময় হলো। বাবার বাধা সত্ত্বেও বাড়ির আঙ্গিনায় খামারের বন্দোবস্ত করেছে। পুকুরে মাছ চাষ চলছে। ক্ষেত খামারও সামনের মৌসুম থেকে নিজ হুকুমে চাষ করার পরিকল্পনা আছে। নওরিজ সব তদারকি করে বাঁ হাতের কবজিতে হাত ঘড়ি দেখে নেয়। সকাল 10টার ঘরে কাটা ঘুরছে। এমন সময় নোমান মাহবুব গম্ভীর মুখে এগিয়ে আসেন। নওরিজ নরম গলায় বলে, কিছু বলতে চান আব্বা? নোমান মাহবুব ছেলের সামনে দাঁড়ান। পরনে হালকা বেগুনি রঙের পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলেন, আপনি সত্যি গরু আনবেন? আপনি আর গরু পালন হজম হতে চাচ্ছে না, আবার নাকি ছাগলও তোলার পরিকল্পনা? রাজপ্রাসাদের মতো বাড়ি আমার গোয়াল ঘর বানানোর ফন্দি আটতেছেন নাকি? আব্বা, আপনার রাজপ্রাসাদই থাকবে। আমি শুধু একাংশ নিলাম, এতে আপত্তি থাকলে বলবেন। আফটার অল বাড়ি ঘর জায়গা জমি সবই আপনার। ছেলের কাট গলায় নোমান মাহবুব হেসে আপত্তি কেন থাকবে? আপনি তো আমাকে নিয়ে চিন্তিত। আপনি তো সামান্য ঘামের গন্ধই সহ্য করতে পারেন না। যেখানে গরু গোবর একটু সংশয় হচ্ছে, শেষমেশ গরু কিনে পরদিনই বেচারা তাগিদ না দেন না, মানে এতদিনের বললাম। আমি নওরিজ মাহবুব যা করি ভেবে চিন্তে করি। আর গরু আনছি মানে এই না গরুর গলা জড়িয়ে বসে থাকবো। কর্মচারীরাই সবটা করবে, আমি শুধু মাঝে মধ্যে খবর নিব। আপনার হলে বলুন, মতি কাকা সহ বাকিরা গরু কিনতে হাটে যাবে। নোমান মাহবুব একটু অপ্রসন্ন হন। বাড়িতে গরু পালন, আঙ্গিনায় গোবরের ঠাসা, ছেলে খামারে কাজ করবে পছন্দ হয় না তার। লোকে কি বলবে? তিনি গলা খাকারি দিয়ে জব্বর বুদ্ধি আটেন। বলেন, মতিজাকে গরু কিনতে আপনি যাবেন না কেন? গরু হাটে যেতে নিশ্চয়ই গা ঘিনঘিন করে, অথচ বাড়িতেই গরুর হাট বানালেন। বলি, এতই খামার দেওয়ার শখ, তাহলে নিজেই হাটে গিয়ে গরু কিনে আনেন, আমিও একটু আশ্বস্ত হব। বাবার কথাই গম্ভীর নওরিজের কপালে সূক্ষ্ম ভাঁজ দেখা যায়। হাট মানেই ভিড় ভাট্টা, একে অপরের গা ঠেলাঠেলি, তার উপর গরুর হাট, গরুর পোশাকের রগরগা গন্ধ, ভাবতে গা ঝাড় দিয়ে ওঠে। তার পক্ষে সহজ নয়, তবে অসম্ভব নয়। বাবা নীরব আবাহনে সায় জানিয়ে বের হয় হাটের উদ্দেশ্যে। সকাল হতেই ব্যস্ত শান্তি বেগম। বাড়িঘর উঠোন ঝাড়ু দিয়ে ঘরদর সাফসাফের কাজে ব্যস্ত। বাড়িতে অতিথি আসবে কিনা তিনি কাজ করে আর সুরেলাকে হাঁকছেন, কিন্তু সুরেলার খোঁজ নেই। সেই যে প্রতিবেশী শাপলাদের বাড়িতে ঢুকলো আর বেরোচ্ছে না। তিনি বেজায় চটে যান, কিছু বলতেও পারছেন না। মেয়েটার রাগে যেতে ভাইয়ের কোনো অংশে কম নাই। কিছু বলে দেখা যাবে ঘাত তেরামো করবে।
সুরেলা প্রতিবেশী শাপলাদের ঘরে বসে আছে চুপচাপ। শাপলা নামক কিশোরী তার সঙ্গিনী। মেয়েটা 7 পড়ে। বাবা গত হয়েছে, বছর হবে। মা আর যমজ ভাই শফিরে নিয়ে ছোট্ট সংসারে ভার ছোট্ট শফির উপর বর্তায়। মাঝে মাঝে নানা এসে খোঁজ খবর নেই, কিন্তু কিছু পয়সা করি দিয়ে যায়। এতে চলে যায় ছোট্ট সংসারটি। তাছাড়া মরহুম বাবার গচ্ছিত পুঁজিতে বাগিতে জমি চষে ভালোই টাকা করি কামায়। শাপলা সুরেলার পাশ ঘেঁষে বসে বলে, ও সুরাপা, কি তো কও, মন খারাপ কইরা আছো কেন? রাশি ডায়ে হন নাও না, যোগী ঠাকুরের মতো বইসা আছো শুধু। সুরেলা তবু প্রতিউত্তর করে না। তার মন সাগরে যে ঘূর্ণিঝড় হেনেছে। নীলাম্বরে মেঘের আধার ঘনিয়ে এসেছে। বিষণ্ণ সেই আধার যেন ক্রমশই গাঢ় হচ্ছে। শাপলা তার এক বাহু ধরে ঝাঁকায়। শাপলার মা চৌকাট পেরিয়ে ঘরে ঢুকে স্টিলের থালায় মুড়ি আর এক টুকরো পাটালি গুড় মেঝেতে সুরেলার সামনে রেখে বলে, মাইয়া হইয়া জন্মাসু, যখন পরের ঘরে যাইতেই হইব। খোদা কার লগে ধাঁধা বান্ধেছে তিনিই ভালো জানেন। নিজেকে যদি ওই মহিরের ঘরেই ভাত লেইগা রাখে, তাহলে তোর আমার ক্ষমতা নাই আটকানোর। মুড়ি কইটা খাইয়া যাবাতে মায়ের হাতে হাতে কাজ কইরা দে। তোর ভাই যদি হুনে পিঠে খড়ি ভাঙাইব তোর। ডাকর ডাকর মায়াবী আঁখি যুগল হতে টপ টপ করে নোনা জলের বর্ষণ হয়। ভিজিয়ে দেয় শুকনো কপলদয়। সুরেলার মুড়ি থালা ঠেলে সরিয়ে উঠে চলে যায় ঘর ছেড়ে। শাপলার মা স্নেহ ভরা চোখে তাকিয়ে দেখে তার গমন পথ। সিনান সালেহ কয়লা পিষ্ট করে এক হাতে তালুতে নিয়ে অপর হাতে তর্জনী আঙ্গুলের সাহায্যে কয়লার গুঁড়ো নিয়ে দাঁত ঘষে অনবরত। উঠোনের এক কোণেই থুতু ফেলে। গোয়াল ঘর থেকে গরুটা বের করে নিজেই গোয়াল পরিষ্কার করে। জুতোর সাহায্যে গোবর ঝুড়িতে তুলে সুরেলাকে ডাকে, সুর, এই নবাবের বেটি কই মরছু? সুর, এই নবাবের বেটি কই মরছু? ডাকি কানে যায় না? আসমো আমি? ভাইয়ের কর্কশ গলায় সুরেলা গোয়ালঘরের টিনের দরজায় দাঁড়ায়। তার ভেজা চোখ নজরে এলো আমলে নেয় না। গোবরের ঝুড়ি দেখিয়ে বলে, কোনে ঢিলকি মারবার গেছিলি? যা গোবর ভাঙ্গা দিয়ে আই। তার আগে বাজার ঘাট কি কি লাগবো একটা লিস্ট বানা। আমি পাগার থাইকা ঝাঁপ দিয়ে আসি। গোয়াল ঘর থেকে বেরিয়ে উঠোনে টাঙ্গানো রশি হতে গামছা লুঙ্গি নিয়ে চলে যায় পুকুর পাড়ে। শরীলা গম্ভীর মুখে গোবরের ছুরি নিয়ে চলে যায় বাজারের লিস্ট বানাতে। তার বইয়ে গেছে। স্নান গোসল সেরে এসে ভেজা গামছা গলে ঝুলিয়ে ভেজা লুঙ্গি মেলে দিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, লিস্ট ডে কি কি আনা লাগবো? 500 টাকা ধরাই দিয়ে নবাব ফুরুত। বাজারে ভাও বোঝে। 500 টাকার কি আনবো? আমার কাছে তো সাপের পা আছে। সবাই শেষ করে দিলি আমারে। আমি শালা দেইখা তোগোর ফরমাইশ খাটি। অন্য কেউ হইলে বুড়ো আঙুল দেখাইতো। শান্তি বেগম চুপচাপ হজম করে নেয়। খাতা কলম এনে ছেলের হাতে ধরিয়ে কি কি আনতে হবে এক একে বলেন সবই। সিনান চুপ নেই, তীক্ষ্ণ মেজাজে ভৎসনা করে যায়। সরোজপুর বাজারের ঠিক মাঝ বরাবর ফুটপাত ঘেঁষে এক একটা ছাপড়ি দোকান। সেখানে দিনমজুরের দল বিভিন্ন দোকান নিয়ে বসেছে। এক জিলাপির দোকানে বাবুজি দক্ষ হাতে জিলাপির প্যাঁচ দেয়। সম্মুখে পাতা কাঠের টেবিলে সজ্জিত খুরমা, জিলিপি, গাজা সহ আরও কিছু মিষ্টান্ন রাখা হয়েছে। মাছি ভনভন করছে। তারপর সাদা কালো পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছে মাছি থেকে রক্ষার জন্য। দোকানের মালিক চেয়ার পেতে বসে খদ্দরের সাথে হাসি মুখে বেচা কেনা করে। আশেপাশে দোকানের তুলনায় ভিড় যেন সব সময়ই। কিছু বয়স্ক মানুষের আনাগোনা একটু বেশি। কি যেন গুসুর ফুসুর করে জিলাপির প্যাকেট নিয়ে হাত মিলিয়ে চলে যায়। নরিজ মাহবুব একটু দূরে দাঁড়িয়ে কালো চশমা ও মাস্ক পরিহিত অবস্থায় সবটাই দেখে যায় তীক্ষ্ণ নজরে। সব স্বাভাবিক লাগলেও কোথাও যেন একটু খটকা লাগে। কিছু সময় অবলোকন করার পর নিজেই এগিয়ে যায় সেখানে। ওয়ালেট বের করে দোকানের উদ্দেশ্যে বলে, 2 কেজি জিলাপি দিবেন, সদ্য ভেজে তোলা, এই মাছি পড়াগুলো না।
দোকানে কাজ করে মধ্যবয়সী লোকটা। হাত শিও গায়ের শার্টে 2 মোচা মেরে পেপারে জিলাপি তুলতে শুরু করে। মাস্কের আড়ালে নওরিজের নাকমুখ কুঁচকে যায়, কপালের সূক্ষ্ম রেখা দেখা যায়, তবে কিছু বলে না। এমন অবস্থায় পাশে একটা লোক দাঁড়ায়। নওরিজ পাশ ফিরে যায়। ভদ্রলোকের হাতটা গোপনের জায়গায় চুলকাতে ব্যস্ত। কালো দাঁত দেখিয়ে হেসে মন্টু ভাই বলে ডাক দেয় শুধু। মন্টু নামক লোকটা দোকানের মালিক। সে প্রত্যুত্তরে মৃদু হেসে চোখে চোখে কি যেন ইশারা করলো। নওরিজ মাহবুব বুঝতে পারে না তাদের ইশারা, তবে সন্দেহ আকাশচুম্বী। ভদ্রলোকটা চলে যায় তৎক্ষণাৎ। নওরিজ তার প্রস্থান দেখে তীক্ষ্ণ ধারালো দৃষ্টিতে। লোকটা হাঁটছে কেমন হেলে দুলে পেরে, যেন এখনই মাঝ রাস্তায় জ্ঞান হারিয়ে ঢুলে পড়বে। বাবা নেন আপনার জিলাপি, আর কিছু নেবেন? মন্টুর কথায় নওরিজ সামনে ফিরে নাবোধক মাথা নেড়ে টাকা বাড়িয়ে দেয়। মন্টু কথাবার্তা শুনে তো ভদ্রলোকই মনে হয়, কণ্ঠে যেন রসের শিরা। মনটা আসলে কেমন, সে চলে যায় জিলাপির পলিথিন নিয়ে। মন্টু চেয়ারে বসে স্মিত হাসে। বাবুজি লোকটা বলে, ভাই চিনেছেন নি? চেয়ারম্যানের পোলা রিস খান। মন্টু তাকিয়ে রয় হনহনিয়ে চলে যাওয়া বলিষ্ঠ মানবের পানে। একটা জিলাপি মুখে দিয়ে বলে, পুরা সরোজপুর চষে বেড়ায় আর হেরে চিনব না? এ তো আমার ঘরের পোলা, নওরিজ মাহবুব খান। জিলাপির প্যাকেটটা হাতে নওরিজ চিন্তার সাগরে ডুবে আশেপাশে নজর বুলিয়ে তখনকার লোকটাকে খুঁজে বেড়ায়। আশ্চর্য, এখানেই তো ছিল, কই গেল? এই কয়েক মুহূর্তের মধ্যে সূর্যলোকে তেজস্বী প্রকটে ঘাম ছুটছে। ফর্সা নজর করা মুখটা লাল হয়ে আছে রোদ্দুরের হাতছানিতে। গরুর হাঁটা যেতে দেরি হচ্ছে ক্ষণ। পথিমধ্যে কারোর সাথে ধাক্কা লাগে, হাতের প্যাকেট ছিটকে পড়ে রাস্তায়। সাথে সাথে মেজাজ গরম হয়ে আসে। কিছু বলবে তার আগেই অপরপক্ষের লোক খেকিয়ে ওঠে। বাল, চোখ আসমানে রাইকা হাঁটোস? মানবটার মুখ দেখে নরিজ শান্ত চোখে চায়, বুকে হাত গুটিয়ে বলে, আমি আসমানে রেখেই হাঁটি। তুই কোথায় রেখে এসেছিস চোখ জোড়া? মাটিতে গড়াগড়ি খাওয়া আলুগুলো ব্যাগে ভরে স্নান সালেহ। চেনা পরিচিত আওয়াজ শুনে মাথা তুলে তাকাই। নওরিজকে দেখো ক্ষিপ্ত মেজাজ ঠান্ডা হয় না, তবে অল্প হাসার চেষ্টা করে বলে, রিজ ভাই যে তাড়াহুড়াই ছিলাম, তবে দেখেই হাঁটছিলাম। আপনি বেখেয়ালে হাঁটছিলেন, কোনো সমস্যা? পড়ে থাকা আলু তুলে রাখি নিজ ব্যাগে। জিলাপির প্যাকেট তুলে নওরিজের উদ্দেশ্যে বাড়িয়ে দেয়। নওরিজ হাতে নেয় না। স্নানের কাঁধ জড়িয়ে হাঁটতে হাঁটতে বলে, সমস্যা তো বিশাল সিনান। মন্টুর দোকান থেকে জিলেপি আনলাম, চেনো তাকে? চিনি তো, ভালো করেই চিনি, চাচা হয়। বাড়িটাও খুব বেশি দূরে নয়। কেন বলেন তো? নওরিজ চমৎকার হাসলো। জবাব না দিয়ে বলে, সম্পর্ক কেমন? সম্পর্ক বলতে আব্বার মামাতো ভাই, তার সাথে মিল বেশ, কথাবার্তা হয়। বিয়ে অনুষ্ঠানে আব্বার দাওয়াত পড়ে এই যে। নওরিজ চিনানের কাজ জড়িয়ে হাঁটে, কালো চশমা খুলে বুক পকেটে ঝুলিয়ে নিয়ে চোখে হাসে। দিনপঞ্জি থেকে ফুরিয়ে গেছে কিছুদিন। বসন্তের হাওয়া হারিয়ে যাচ্ছে, সাথে বৈশাখের তুখর মেজাজের আবির্ভাব। গতকাল বৈশাখে প্রথম বর্ষণে সরোজপুর স্নান সেরে নিয়েছে। লজ্জা ভেঙেছে বর্ষণ কন্যার। এখন ঘন ঘন দর্শন দিবে নীলজ্জ কন্যা, তছনছ করে দিবে ভয়ঙ্করী রূপে। গত রাতের মুষলধারে বর্ষণের পরও আজ মেঘমেতু গোমরা মুখে। চারিপাশ কেমন আধারে ছেয়ে। এ ভোর যেন সাজবেলা। সুরিলা কুপি জ্বালিয়ে ঘরের মেঝেতে পাটি পেতে বসেছে। সম্মুখে নবম দশম শ্রেণীর বাংলা বই। কুপির আলোয় গদ্য পাঠ করছে রমণী। আজ তার বাংলা পরীক্ষা। বিদ্যালয়ের অর্ধবার্ষিক এক্সাম চলছে। ঝড় বাদল যাই হোক, পরীক্ষা তো বাদ দেওয়ার অবকাশ নেই। সে সব গদ্য চোখ বুলিয়ে নেয়। বইয়ের শেষ পাতায় বকলমে ছোট্ট করে লিখে রাখে, অনুভূতির দরজায় খিল দিলাম, আবেগের ঝড়ে উড়ে বেড়ানো সুরেলা সই সুর হারিয়ে ফুতুর। ছোট্ট করে তারিখটাও টুকে রাখলো। বই বন্ধ করে কুপি টেবিলের উপর রেখে বোরকা পরে রেডি হয়ে নেয়। 2খানা কলম ও প্রবেশ পত্র জ্যামিতি বক্সের ভেতর ভরে আটকে নেয়। কাঠের স্কেল সহ বক্সটা নিয়ে বেরোতে নিয়েও ফিরে আসে। ঘরের টিনের বাক্স খুলে ছোট্ট আয়নায় নিজেকে দেখে নেয় এক পলক।
পাশের ঘরে চৌকিতে কাঁথা মুড়িয়ে ঘুমন্ত ভাইকে দুবার ডেকেও সাড়া না পেয়ে বেরিয়ে আসে। ঝাঁটা হাতে উঠোন ঝাড়ু দিচ্ছে শান্তি বেগম। সুরিলা তার কাছে দাঁড়িয়ে বলে, মা, স্কুলে যামু, আজ প্রথম পরীক্ষা, দোয়া করিস। আচ্ছা, ভালো কইরা দিস, মনোযোগ দিয়া লেখিস। চিরা ভিজা দিসলাম, গুড় দিয়া খাইছস নি? মাথার উপর কলা ছড়ি। কলা খাইস নাই তো? কলা অশুভ হয়। সুরেলার মুখের কথা কেড়ে নিয়ে বলে শান্তি বেগম। সুরেলা ঠোঁট চেপে হেসে বলে, খাই নাই, কোনো অশুভ টশুভ না। আল্লাহর ফল অশুভ, আল্লাহর ফল অশুভকে আবার কইরা হইব। আল্লাহর নামে খাইলে সবেতে রহমত আছে। যাই আবার কি, ক আসি। মায়ের কর্কশ গলায় সুরেলা তৎক্ষণাৎ বলে ওঠে, আচ্ছা তাইলে আসি। আচ্ছা, দেইকা শুই না যাইস। ঝড় বাদলের দিন কখন কি হয় সাবধানে থাকিস, একলা রুমে থাকবি না। শান্তি বেগম মেয়েকে সাবধান করে দেয়। সুরেলা মাথা নেড়ে সায় জানালো, তবে যায় না। সেখানে দাঁড়িয়ে কাচুমাচু মুখে। শান্তি বেগমের বুঝতে বাকি থাকে না মেয়ের মতিগতি। ঝাঁটা ফেলে আঁচলের গিট খুলে 5 টাকার একটা নোট বের করে মেয়ের হাতে ধরিয়ে দেয়। তোবর জ্বালার কাছে কয়টা টাহাও রাখবার পারি না। যা হন, দাঁড়াই আসস কেন? আর 2 টাকা দে না মা, ঝালমুড়ি আনমুনে তোর জন্যে। সুরেলার মিনমিনে সুর। শান্তি বেগম চোখ পাকিয়ে গলা জড়িয়ে বলে, তোগর ফুটানি দেখলেই গা জ্বলে। ভাত পায় না উনি, ঝালমুড়ি গিলবো নাই আমার কাছে। যা ফুট। ভাইয়ের কাছ থেকে আইনা দে। আমার পোলারে চুইসা খাবি সবাই ডাইনির মতো। গ্যাদা আমার ঘুমে। বলে রাগে গজগজ করতে করতে উঠোন ঝাড়ু দেয়। সুরেলা চুপচাপ দাঁড়িয়ে। মায়ের অহেতুক রাগের কারণ বুঝতে বাকি থাকে না। ভাই ঘুম থেকে উঠে টাকা না পেলে বাড়ি মাথায় তুলবে, আর মা জননী বাবার দোষ লুকিয়ে বুজুং ভাং বুঝি সব নিজের উপর নিবে। বাড়ির আঙ্গিনা পার হয়ে কাঁচা রাস্তায় উঠলে পিছুটাকে সুরেলা থেমে যায়। বগলে কালো রঙের ছাতা ঠ্যাস দিয়ে ধরে রেখে শার্টের বোতাম আটকাতে আটকাতে এগিয়ে আসে সিনান সালেহ। মাইকে দেখে সুরেলার অধর কোণে হাসি ফুটে ওঠে। সিনান রাস্তায় উঠে ছাতি ফুটিয়ে বোনের মাথার উপরে ধরে। গুড়ি গুড়ি সন্ধে বৃষ্টি পড়ছে। চল আমি দিয়ে আসি, বৃষ্টি নাম্বার পারে। রাস্তাঘাট ফাঁকা, একা যাওন ঠিক হইব না। শাপলা যাইব না, পরীক্ষা নাই। সুরেলা ভাইয়ের বাহু জড়িয়ে ধরে ধীর পায়ে হাঁটে। কাদায় ভরপুর পিচ্ছিল রাস্তা, পড়ে টরে না যায়। ওর দুপুর থাইকা আমাকে সকালে। আর কথা হয় না ভাই বোনের মাঝে। অন্য সময় হলে সুরেলা এটা ওটা বলে ভাইয়ের কাছে নিজ স্কুলের গল্পের ঝুলি খুলে বসতো। সেদিনের রাতে ভাইয়ের কথাই মনটা অভিমান করে বসেছে। যদিও পরের দিন ভাই চেয়ারম্যান চাচার কাছে স্পষ্টভাবে মহিন নামক লোকের প্রদত্ত প্রস্তাব নাকচ করে দিয়েছেন। একেবারে মুখের উপর বলেছিল, আমরা গরিব তাই বলে এই না, জেনে শুনে বোনকে দোজকের দিকে ঠেলে দিব। বোনকে আজীবন নিজের কাছে রেখে দিব, তবুও এমন নেশাখোর ছেলের হাতে তুলে দিব না। গরিবের ঘরে জন্ম নিবার পারে চাচা, তাই বোন আমার আদরের পুতুল। শাপলার মুখে শুনে সুরেলা আপ্লুত হয়ে পড়েছিল, যেন নৈরাশা ঢাকা নীলাম্বরে রোদ্দুরের হাত জানি। তবে রাতের কথা ভোলেনি সুরেলা, তাই তো স্বাভাবিক। তবে নীরব অভিমান। কিছু পথ অতিক্রম করার পর সিনান শুধায়, স্কুলে কোনো পোলাপান বিরক্ত করে না তো? হুম, করলে বলবি, ভয়ে লুকাবি না। যোগ জামানা ভালো না, পোলাগড় থাইকে দূরে থাকবি। সাথে খারাপ মায়া মানুষের লগে মিশবি না। মাথা নেড়ে সাই জানালো সুরেলা। হঠাৎ বজ্রপাতে চমকে মৃদুস্বরে চেঁচিয়ে ভাইয়ের হাত খামচে ধরে। বৃষ্টি শুরু হয় ঝমঝমিয়ে। সিনান বেজায় চটে যায়। বৃষ্টি আসার আর সময় পেল না। ধ্যাত বাল, এই বৃষ্টিতে ছাতাতে মাথা বাঁচলেও বাকি অঙ্গ বৃষ্টির সাথে ঠিকই আলিঙ্গন করে। সে বোনকে আগলে রেখে দ্রুত পা বাড়ায়। গাড়ির হর্নের শব্দে সিনানের মুখ বিহ্বল হতে নিশ্চিত হয় ভয়ঙ্কর গালি। রাস্তার সাইডে চলে যায় একটা সাদা রঙের গাড়ি এসে থামে তাদের পাশে। গাড়ি গ্লাস অল্প খুলে কেউ বলে, শিন ভাই, সুরাপু ভিজে যাচ্ছে তো, ভেতরে আসো, একসাথে যাই। তার মিহি গলা সুর সুরেলা বা স্নান কারোরই অচেনা নয়। সিনান বোনের দিকে তাকায়। আদবেজা অবস্থায় কুকড়ে আছে। স্কুল যেতে আরো ভিজে চুপচুপে হয়ে যাবে। কাদামাটির কথা তো বাদই থাকলো। তবু শিও ঐদার্যে স্থির থেকে বলে,
ধন্যবাদ, কিন্তু তার দরকার নেই। সাথী আছে সাথে, আপনারা যান। গাড়ির সামনে আসন থেকে কাজ নেমে আসে রওশন মাহবুব গলা খাকারি দিয়ে ধমকে বলে, শালা, তোরে উঠতে বলছি নাকি? তুই ভিজে মোরগ হয়ে বাড়ির পথ ধর। সুরেলা, তুমি এসো, পেছনে রূপসার পাশে বসো। ঘাটতারা সিনান তবুও রাজি হয় না। এদিকে বৃষ্টির সাথে দম খাওয়ার মেলা বন্ধনে পরিবেশ যেন আরেকটু খারাপের দিকে ধাবিত হচ্ছে। কিশোরী রূপসা জানালাতে উকি দিয়ে ডাকছে দুজনকে। রওশন ও বন্ধুর তেরামির জন্য বুকে যাচ্ছে। সিনান এবার একটু দমে যাবে, তখনই গমগমে আওয়াজ ভেসে আসে। নাটক লাগিয়েছিস তোরা? সিনান, আমি এক কথা একবারই বলতে পছন্দ করি। ভদ্রলোকের মতো বোনকে নিয়ে ভেতরে আয়। ওয়েদার খারাপ, এমনিতেই ভিজে চুপচুপে হয়ে গেছে সে। এক্সাম দিবে কিভাবে? নাক টানছে। আরও ভিজলে জ্বর হবে। বাকি এক্সাম দিবে কিভাবে? সিনান শ্বাস ফেলে বোনকে ইশারা করে ভেতরে ঢুকতে রূপসা হাসি মুখে দরজা খুলে দিয়েছে। তবে বাদ সাধল স্বয়ং সুরেলা। ভাইয়ের বাহু শক্ত করে চেপে বলে, ভাই হেঁটেই যাই, গাড়িতে উঠিনি এখনো, বমি হতে পারে। আর ভিজে তো গেছি, আর একটু ভিজলে কিচ্ছু হবে না। ফকিন্নির ঝি, আমার হাতের থাপ্পড় খেয়েছিস কখনো? আর একটা কথা বললে স্বাদ কেমন বুঝিয়ে দিব। ওঠ। গাড়ি হতে কড়া গলার ধমক ভেসে আসে। সুরেলা দাঁতে দাঁত চেপে ভাইয়ের দিকে তাকাই অসহায় চোখে। স্নানো ব্যাপারটা সহজে নিল না। থমথমে গলাই বলে, রিজ ভাই, আমার বোন আমার ভাঙা কুটির রাজকন্যা। আমি ধমকাবো, বকবো, কারণ আমার চোখের নয়ন সে। অন্য কেউ ধমকাবে মেনে নেব না। ভুল কিছু বললে মাফ করবেন। কয়েক পল নিস্তব্ধ দেওয়ালে ঢেকে যায় আশপাশটা। বৃষ্টির রুমঝুম ছন্দপতনে সুরেলা তান ভেসে বেড়ায়। এক পলক, দুই পলক, তারপর চলে যায় গাড়ি শাসা করে। কাদা সে ছিটকে লাগবে এমন সময় সিনান বোনের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। কাদা পানিতে মেখে যায় তনু। দাঁত কিনমির করে খেকিয়ে বলে, শালা সম্বন্ধীর দল। খান বাড়িতে উৎসবমহল পরিবেশ বিরাজমান। বাড়ি মেয়েরা শ্বশুরালয় থেকে ফিরেছে বলে কথা। নোমান মাহবুবের বড় মেয়ে নওরিন জাহান প্রায় নওরিজের সমবয়সী, বছর দেড়েকে ছোট বড় হবে। 28 ঊর্ধ্ব রমণী, চেহারায় গুণে গানে মায়ের ছোঁয়া পেয়েছে। মায়ের চোখে তারা বলা যায়। তার বছর দেড়েক বড় নওরিজ মাহবুব। না মায়ের হাব ভাব পেল না বাবার। তবে নোমান মাহবুব মাঝে মাঝে গর্বের সাথে বলেন, ছেলের মাঝে ওনার বাবার প্রতিচ্ছবি খেলে যায় ক্ষণে ক্ষণে। বাবার আরেক মেয়ের ছবি, বয়স খুব বেশি নয়, 30 পেরিয়ে 20 পেরিয়ে 21 হবে, অথচ সংসার নিয়ে 3 বছর গড়িয়েছে। 7 মাস উঁচু পেট নিয়ে সেও এসেছে বাবার ভিটায়। এসে মায়ের গলা জড়িয়ে এক দফা কেঁদে ভাসিয়েছে। বড় চাচির গলায় কান্নার সুর তুলবে। রমজান মিয়া বিরক্তির সুরে ধমকে থামান। নওরিনের স্বামী ইকরাম উল্লাহ হেসে বলেন, আরে ছোট শ্বশুরমশাই বকছেন কেন শালি সাহেবাকে? এতদিন পর এলো, একটু কান্নাকাটি কিছুই না। লাস্ট মেবি গত ঈদে এসেছিল, তাও একদিনের জন্য। ছবির হাজব্যান্ড সিলিম তো তারার উপর বসেছিল। মেয়েটা প্রাণ খুলে দুদণ্ড গল্প অবধি করতে পারেনি, অথচ নৌরিন কমপক্ষে 2 মাস অন্তর অন্তর এসে 3-4 দিনের দেখা দিয়ে যায়। দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে আসতে পারেনি বলে কি রাগ তার, তাও বাচ্চাগুলোকে পাঠিয়েছে। কই আমার বাচ্চারা? ইয়ামিন, ইকরা। বলে নিজ যমজ 2 বাচ্চাকে কাছে ডাকে। নওরিনও এদিক ওদিক তাকিয়ে খোঁজে নিজ সন্তানদের। যমজ ছেলে মেয়ে তার 8 মাস গড়াবে। সুন্দর মায়াময়ী চেহারার অধিকারিণী ছবি। ভেজা চোখ মুছে মা সামিনা বেগমের কাছে গিয়ে জিজ্ঞেস করল, বড় আপুজান, রিজ ভাই, ভাইয়া, রূপ কাউকেই দেখছি না, ওরা কোথায়? আমি আসবো বলনি? রেবেকা বানু এগিয়ে এসে ভাতিজির মাথায় হাত বুলিয়ে বলে, রূপসা পরীক্ষা দিতে গেছে, তোর ভাই বাজারে বেরিয়েছে, আদরের বোন আসবে বলে কথা। রিজের কথা আর কি বলি, ছেলে কি করে নিজেই জানে। তুই বল, জামাই এলো না কেন? ওনার কথা বাদ দাও তো, সব সময় কাজ আর কাজ। বড় আম্মা লম্বা সময় নিয়ে এসেছে, কিন্তু রিজ ভাইয়ের বিয়ে না খেয়ে যাচ্ছি না।
ছেলেকে আধভুড়ো করে রাখার পরিকল্পনা করছো না তো? অতি শব্দপণে কথার মোড় ঘুরিয়ে দেয় ছবি। রেবেকা বানু ছেলের কথা আশায় কিছু মনে আনেন না। ছেলের কথা বলতে ভদ্রমহিলা কখনো বিরক্ত হন না। সামিনা বেগম মলিন চোখে মেয়ের শুকনো ভাঙ্গাচোরা মুখটা দেখে তপ্ত শ্বাস চালো। রমজান মিয়া ইকরামুল্লাহর সাথে কথায় ব্যস্ত হয়ে পড়েন। নওরিন ছেলে মেয়ে দুটোকে খুঁজে বেড়ায় সর্বত্র। ছেলে মেয়ে দুটো এমনিতে খুব ভদ্র, তবে নানার বাড়ি এলে তাদের ভদ্রতা যেন গিরগিটির মতো রং বদলে ফেলে।